দেশ বিদেশের রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে সাজানো আমাদের গল্প বলার নতুন ঠিকানা রোমাঞ্চ বাংলা, যেখানে গল্প খুঁজে নেয় মন আর মন খুঁজে নেয় তোমাকে। আমরা চলে এসেছি নানা স্বাদের গল্পের ডালি নিয়ে তোমাদের কাছে। গল্প হবে কানে কানে। আর হ্যাঁ, গল্প শুরুর আগে তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। রোমাঞ্চ বাংলা, শুনতে থাকো, গল্পে থাকো। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল দর্শক ও শ্রোতাবৃন্দকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের সকলের ভালোবাসা ও শুভাকাঙ্ক্ষাকে সাথে নিয়ে আজ শুরু হচ্ছে রোমাঞ্চ বাংলা চ্যানেলের প্রথম নিবেদন দারোগা প্রিয়নাথের গল্প। প্রাক স্বাধীনতার সময়ের পুলিশি দপ্তরের একজন খ্যাতনামা গোয়েন্দা শ্রদ্ধেয় দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায় তার ৩৩ বছরের কর্মজীবনের বহু রহস্যময় মামলা লিপিবদ্ধ করে যান তাঁর দারোগার দপ্তর বইটিতে, যেখান থেকে থাকছে আমাদের আজকের গল্প গুলশাম। গল্পে দারোগা প্রিয়নাথের কণ্ঠে দ্য কণ্ঠ থেকে ব্রতদীপ মুখার্জি, অন্যান্য চরিত্রে আমাদের রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ ও বর্ণিশা, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, 221B হ্যারিসন রোড এবং ভূতপ্রেত থেকে সুমিতেন্দ্র ঘোষ ও প্রত্যয় চক্রবর্তী, প্রাহি কথা থেকে প্রাহি এবং কেয়ার অব সুচিস্মিতা থেকে সুচিস্মিতা দাস। আমরা সকল শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষাকে একটু সহজ করে নিয়েছি। গল্পের ভাষান্তর এবং বিশেষ সহযোগিতায় দেবস্মিতা, শব্দগ্রহণ ও আবহে দ্য কণ্ঠ, পোস্টার ডিজাইনে বিশ্বরূপ বারিক, গল্পের সূত্রধার পারমিতা, বর্ণিশা, সৌরভ ও ব্রতদীপ। সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় রোমাঞ্চ বাংলা থেকে আমি পারমিতা ঘোষ, বর্ণিশা ভট্টাচার্য ও সৌরভ ধনী সাহা। শুরু হলো আমাদের আজকের নিবেদন গুলশাম। তখন 1881 সাল 2রা মার্চ একটি গ্রেপ্তারি পরোয়ানা এসে আমার হাতে পড়ল। সেটি এলাহাবাদের ম্যাজিস্ট্রেটের কাছ থেকেই এসেছিল। দেখলাম ওয়ারেন্টটি ফজলে রহমান নামে এক ব্যক্তির নামে বের হয়েছে। ফজলে রহমান একজন খুনের আসামি। প্রায় 1 বছর যাবতেই ওয়ারেন্ট বের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি কিংবা তার কোনো সন্ধান কেউ করে উঠতে পারেনি। তবে সম্প্রতি এলাহাবাদ পুলিশ লোক মারফত খবর পেয়েছে ফজলে রহমান এখন কলকাতায় আছে, কিন্তু কলকাতার কোন জায়গায় এবং কি পরিচয়ে সে আছে তার সঠিক খবর এখনো পর্যন্ত তারা পায়নি। তাই আমাদের দ্বারা কোনোভাবে যদি তার সন্ধান পাওয়া যায় সেই ভেবেই এই ওয়ারেন্ট আমাদের কাছে পাঠানো হয়েছে। যথারীতি ওই আসামির অনুসন্ধানের ভার আমার উপর পড়ল, কিন্তু এ বিষয়ে কাজ শুরু করার আগে আমি অন্য একটি প্রয়োজনে ডাক্তার ইমামউদ্দিনের কাছে যেতে হলো। ইমামউদ্দিন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেডিকেল কলেজের নিয়ম অনুযায়ী তিনি সরকারি হাসপাতালে কাজ নেন। বছর 2 হলো তিনি ডাক্তার হয়েছেন। এই 2 বছর তিনি শাহাবাদ জেলার একটি সরকারি হাসপাতালের প্রধান চিকিৎসকের পদে নিযুক্ত ছিলেন। 2 মাস হলো তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে কলকাতায় এসেছেন। শিকদার বাগানের ভেতর একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানেই এখন বাস করছেন। তার ইচ্ছা তিনি এইখানে থেকেই স্বাধীনভাবে চিকিৎসা করবেন। 2রা মার্চ রাত 8টার পর আমি শিকদার বাগানে ইমামউদ্দিন সাহেবের বাসায় গেলাম। তিনি বাড়িতেই ছিলেন। বেয়ারা গিয়ে খবর দেওয়া মাত্র তিনি বাইরে বেরিয়ে এলেন। দরজায় আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কি কারো সাথে দেখা করতে চান? নমস্কার, আমার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। আমি ডাক্তার ইমামউদ্দিন সাহেবের সাথে দেখা করতে এসেছি। আপনি কি ইমামউদ্দিনকে চেনেন? না, তার সাথে আমার আলাপ পরিচয় নেই।
আর আমি এর আগে কখনো তাকে দেখিও নি। আমার নামই ইমাম উদ্দিন। আমার কাছে আপনার কি প্রয়োজন বলুন? ডাক্তার সাহেবের কথা শুনে আমি পকেট থেকে একটি চিঠি বার করে তার হাতে দিলাম। সেই বাসার সামনেই রাস্তার উপর একটি গ্যাসবাতি জ্বলছিল। সেই আলোতে তিনি চিঠিটি পড়লেন। তাতে লেখা ছিল, প্রিয় ইমাম উদ্দিন, আমি তোমাকে আমার যে বন্ধু ডিটেকটিভ পুলিশ অফিসারের কথা বলেছিলাম, আজ তিনি তোমার কাছে এই চিঠি সহ যাচ্ছেন। তুমি তাকে সমস্ত ঘটনা খুলে বলো। আমার বিশ্বাস যে তিনি সব শুনে এর ভেতরকার আসল রহস্য অনায়াসেই বুঝতে পারবেন। তাহলেই আমার মনের সমস্ত ধাঁধা মিটে যাবে। ইতি তোমার বন্ধু যোগেন্দ্র। চিঠি পড়া হলে ইমামউদ্দিন সাহেব আমাকে তার বৈঠকখানায় নিয়ে গেলেন। সেখানে আমরা দুজনেই বসলাম। বেয়ারাত আমাকে এনে দিয়ে সেখান থেকে চলে গেল। ইমামউদ্দিন সাহেব ধূমপান করতে করতে বললেন, প্রিয়নাথ বাবু, আমি আপনাকে যা বলতে চলেছি তা বড় অদ্ভুত ঘটনা। এই ঘটনার কিছুই ঠিকঠাক করে আমি বুঝে উঠতে পারছি না। অনেক ভেবেও এর আদি অন্ত কিছুই আমার মাথায় ঢুকছে না। উত্তরে আমি বললাম, আচ্ছা, আপনি সব কথা আমাকে খুলে বলুন। যতটা আপনি মনে করতে পারেন তা পরিষ্কার করে একে একে আমাকে বলুন, দেখি আমি সেগুলো শুনে কিছু বুঝতে পারি কিনা। ডাক্তার সাহেব আমার প্রস্তাবে সম্মত হলেন। বেয়ারাকে ডেকে আনলেন। আমরা যতক্ষণ এই ঘরে থাকব ততক্ষণ পর্যন্ত আর কেউ যেন এই ঘরে না আসে বা আমাদের কথাবার্তা না শুনতে পায়, সেই দিকে খুব সতর্ক থাকিস। দরজাটা বন্ধ করে দিয়ে যা। বেয়ারা চলে যেতে তিনি আমার আরো কাছে এসে বসলেন। তারপর বলতে আরম্ভ করলেন, প্রায় 1 মাস আগের ঘটনা। একদিন সন্ধ্যার পর আমি আমার এই বাড়িতেই একা বসে খবরের কাগজ পড়ছি। এমন সময় দেখলাম একটি ঘোড়ার গাড়ি এসে আমার বাড়ির দরজার সামনে থামল। সেই ঘোড়ার গাড়ি থেকে একজন মুসলমান যুবক নেমে এলো। আমি তাকে চিনতাম না, কিন্তু পরে জেনেছিলাম তার নাম হোসেন খাঁ। গাড়ি থেকে বের হয়ে হোসেন খাঁ সামনে আমার বেহারাকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করল, ডক্টর সাহাব বাড়িতে আছেন? সে বৈঠকখানার দিকে দেখিয়ে দিয়ে বলল, আপনি ভেতরে যান না, সামনের ওই বৈঠকখানাতে তিনি একাই বসে আছেন। বেহারার কথা শুনে সে আমার এই বৈঠকখানার ভিতর তাড়াতাড়ি ঢুকে এলো। আমি সামনেই বসেছিলাম। আমাকে দেখে বলল, ডক্টর সাহাব, আমার ভগ্নিপতি গৌহর আলী খুবই অসুস্থ। আমার বোন তার অবস্থা দেখে কেঁদে কেটে একবারে অস্থির হয়ে পড়েছে। আপনাকে এক্ষুনি একবারটি আমার সাথে যেতে হবে। আমি একেবারেই গাড়ি নিয়ে এসেছি আপনার কাছে। আপনি আর দেরি করবেন না, মেহরবানি করে আমার সাথে চলুন। এখান থেকে আপনাকে খুব বেশি দূর যেতে হবে না, মানিকতলার কাছেই তার বাড়ি। হোসেন খাঁ খুব ব্যস্তভাবে আমার সাথে কথা বলতে লাগলো আর যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। ফলে আমি তাকে কোনো কথাই সেভাবে জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। তাড়াতাড়ি তার গাড়িতে উঠে আমি তার সাথে মানিকতলায় গহর আলীর বাড়িতে গেলাম। গহর আলী মানিকতলার একজন নামজাদা লোক। তার বিষয় সম্পত্তির কথা আমি ঠিক জানি না, কিন্তু তার বাড়িটি খুব একটা ছোট নয়। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বাড়ির সামনের অংশটি 1 তলা, সেখানেই বৈঠকখানা। অন্দরের ভেতরে কোনো অংশ 2 তলা, আবার কোনো অংশ 3 তলা, তবে সবে জীর্ণ এবং বহু পুরনো বলেই মনে হয়। বাড়ির সংলগ্ন একটি বিশাল বড় পুরনো বাগান আছে। তাতে দেখলাম আম, লিচু, নারকেল প্রভৃতি অনেক গাছ, তবে তার বেশিরভাগই নানা রকম বন্য লতা পাতায় ঢেকে গেছে।
সেই বাগানের ভেতর একটি ছোট্ট পুকুর আছে, তার প্রায় সমস্ত দিকই জঙ্গলে ছেয়ে গেছে। মাঝখানে একটি মাত্র খুব সরু রাস্তা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, তা দিয়েই সেই পুকুরে যাওয়া যায়। আমি হোসেন খাঁর পিছন পিছন সেই বাড়ির ভেতরে প্রবেশ করে সামনের চত্বর পেরিয়ে একটি পুরনো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম। দোতলায় এসে হোসেন খাঁর সাথে একটি ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকে দেখলাম সেখানে খাটের উপর প্রায় বছর 50 একজন মানুষ শুয়ে আছেন। তার পাশে একজন মহিলা গলা পর্যন্ত ঘোমটা দিয়ে বসে বসে কাঁদছেন। হোসেন খাঁ শয্যাশায়ী ব্যক্তিটিকে দেখিয়ে দিয়ে বলল, आइए आइए डॉक्टर जी, ইনি আমার ভগ্নিপতি গৌহর আলী, এই বাড়ির মালিক। দেখুন না, কোনোভাবে কোনো ওষুধ দিয়ে যদি এনার জীবন বাঁচাতে পারেন। আমি সেই রোগীর কাছে গিয়ে বসলাম। তার গা থেকে জামা উঠিয়ে দেখলাম যে বহু দিনের ক্ষয় রোগে এর সমস্ত শরীর ক্ষয় হয়ে গেছে। বাঁচার আশা নেই বললেই চলে। এর অন্তিম সময় উপস্থিত হয়েছে। কথা বলবারও ক্ষমতা নেই। মনে হয় 2-3 দিনের মধ্যেই ইনি ইহলোক ত্যাগ করবেন। এমন অবস্থা দেখেও ডাক্তারের কর্তব্য অনুযায়ী আমি একটি ওষুধের ব্যবস্থা করে দিয়ে আমার ভিজিটের টাকা নিয়ে সেদিন রাত প্রায় 8:30টার সময় বাসায় ফিরে এলাম। আসবার সময় হোসেন খাঁ আমাকে খুব করে অনুরোধ করল আমি যেন পরদিন আবার তাদের বাড়িতে যাই। অনিচ্ছা সত্ত্বেও আমি তার প্রস্তাবে সম্মত হলাম। পরদিন সকালে আবার সেই বাড়িতে গেলাম। দেখলাম রোগীর অবস্থা আরো খারাপ হয়েছে। তবুও এবার গহর আলীর স্ত্রী কাঁদতে কাঁদতে আমাকে অনুরোধ করলেন, ডাক্তার সাহেব, আপনাকে কিন্তু একটি বার বিকেলে আসতেই হবে। দয়া করে না করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে আবার আসব। এই বলে ভিজিটের টাকা নিয়ে আমি তখনকার মতো সেখান থেকে চলে এলাম। সন্ধ্যার পর রোগীকে দেখবার জন্য আমি আবার সেখানে গেলাম। হোসেন খাঁ বাড়ির সামনে রাস্তার উপরেই দাঁড়িয়েছিল। সে আমাকে দেখা মাত্র আমার আগে আগে বাড়ির মধ্যে প্রবেশ করল। আমিও তাকে অনুসরণ করলাম। ওপরে গিয়ে দেখি রোগী বিছানার ওপর শুয়ে আছেন। একটি চাদর তার পা থেকে মাথা পর্যন্ত ঢাকা দেওয়া। তার স্ত্রী তার পাশেই বসে আছেন। তিনি জানালেন একটু আগেই রোগী ঘুমিয়েছেন। আমি রোগীর পাশে গিয়ে দাঁড়ালাম। তার মাথা থেকে আস্তে আস্তে চাদর সরালাম, কিন্তু যা দেখলাম তার চোখ খোলা, কিন্তু কোনো স্পন্দন নেই। শ্বাস প্রশ্বাস বন্ধ। বুঝলাম আমার রোগী সামান্য নিদ্রা নয়, বরং মহানিদ্রায় আচ্ছন্ন হয়ে এই রোগের নিদারুণ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ করেছেন। এমন অবস্থা দেখে আমার খুবই দুঃখ হলো। মুখ দিয়ে ভালো মন্দ কোনো রকম কথাই বের হলো না। হোসেন খাঁ আমার কাছেই দাঁড়িয়েছিল। সে আমার মুখ ও রোগীর অবস্থা দেখে সব বুঝতে পারল এবং অতি উচ্চস্বরে কাঁদতে আরম্ভ করলো। भाईजान, ये की होलो? या अल्लाह, ये क्या हो गया डॉक्टर साहब? अपा अब हमारा क्या होगा? है তার কান্নার আওয়াজ শুনে সেই ঘোমটা দেওয়া স্ত্রী লোকটিও কেঁদে উঠলেন। কেবল কান্না নয়, তিনি সেখানে শুয়ে পড়ে কপালে করাঘাত করতে করতে একেবারে অস্থির হয়ে উঠলেন। হোসেন খাঁর অবস্থাও তেমন হতে লাগলো। আমি রোগী দেখতে গিয়ে যে কেমন বিপদে পড়লাম তা আপনি বুঝে দেখুন। সেই বাড়িতে অন্য আর কাউকে দেখতে পেলাম না, কেবল সেই স্ত্রীলোক এবং পুরুষের মধ্যে হোসেন খাঁ।
এরা দুজনেই গহরের শোকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। এদের সান্ত্বনা দেয় এমন একটি লোকও সেখানে তখন নেই। প্রথম দিন আমি যখন সেখানে গিয়েছিলাম সেই সময় নিচের ঘরে একটি চাকরানীকে দেখেছিলাম, কিন্তু আজ তাকেও দেখতে পেলাম না। কোনো বাড়িতে কেউ মারা গেলে পাড়ার প্রায় সব লোকজন সেখানে এসে জমা হয়, সেটাই আমাদের দেশের রীতি। কিন্তু সেদিন এই নিয়মের ব্যতিক্রম দেখলাম। সেখানে কেউ এলো না। কেন এলো না তা বুঝতে পারলাম না। একবার ভাবলাম কারো সাথে হয়তো এদের তেমন সদ্ভাব নেই, তাই কেউ এদের বাড়ি আসছে না। আবার ভাবলাম হয়তো এখানে যে এমন ঘটনা ঘটেছে তাই হয়তো কেউ জানে না। যাই হোক, বাধ্য হয়েই আমি সেখানে অপেক্ষা করতে লাগলাম এবং তাদের শান্ত করার জন্য চেষ্টা করতে লাগলাম। এভাবে প্রায় রাত 8টা বেজে গেল। এবার যেন তারা লোকজন ডেকে মৃতদেহের সৎকার করার ব্যবস্থা করে সেই কথা তাদের বোঝাতে লাগলাম। ধীরে ধীরে তারা আমার কথাগুলো বোধহয় বুঝল। যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরের দরজা ভালো করে বন্ধ করে আমার সাথে ওরা নিচে নেমে এলো। মৃতদেহের কাছে কেউ থাকলো না, কেবল একটি প্রদীপ সেখানে জ্বলতে লাগলো। আমরা যখন নিচে এলাম সেই সময় দেখলাম একটি পালকি এসে বাড়ির ভেতরের চত্বরে দাঁড়ালো। পালকি থেকে একটি বছর 14-15 বাচ্চা মেয়ে বের হয়ে বাহকদের একটি টাকা দিল। তারা পালকি নিয়ে চলে গেল। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম মেয়েটি সেখানে এসে আমাদের সামনে দাঁড়ালো। তাকে দেখা মাত্র হোসেন ও তার বোন আবার কেঁদে উঠল। কি অবস্থা বুঝতে না পেরে সেই মেয়েটিও কাঁদতে লাগলো। তারপর জিজ্ঞেস করল, আমার আব্বাজান কোথায়? উত্তরে হোসেন খাঁ কাঁদতে কাঁদতে বলল, তোমার আব্বাজান তোমার আব্বাজান কি এখনো বেঁচে আছেন যে বলবো তিনি কোথায়? তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওই ঘরে শুধুমাত্র তার মৃতদেহটাই পড়ে আছে। এই কথায় মেয়েটি খুব অস্থির হয়ে উঠল। তার আব্বার মৃতদেহ দেখবার জন্য সেই দিকে ছুটল। হোসেন খাঁ তার পথ আটকে বলল, না কুলসাম, তুমি এখন তোমার আব্বার মৃতদেহ দেখতে পাবে না। এখন সেই দৃশ্য দেখলে তুমি জ্ঞান হারিয়ে ফেলবে। তারপর যদি তোমার অবস্থাও তোমার আব্বার মতো হয়, তার চেয়ে তুমি আগে একটু শান্ত হও, তারপরে তোমার আব্বার মৃতদেহ দেখো। ডক্টর সাহেব, আপনি একটু বোঝান এই অবস্থায়। হোসেন খাঁর কথা যুক্তিসঙ্গত মনে করে আমিও তার প্রস্তাবে মত দিলাম। মেয়েটি সেখানে বসে বসেই কাঁদতে লাগলো। আমি আরো 1 ঘন্টা সেখানে থাকলাম। তারপরে তাদের কিছুটা সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে এলাম। সেই রাতে আমি নিজের বাসায় তো ফিরে এলাম, কিন্তু আমার মনের যে স্বাভাবিক আনন্দ তা যেন গহরের বাড়িতে রেখে আসতে হলো। সমস্ত রাত খুবই মানসিক অশান্তিতে কাটল। মৃতদেহের মুখটা আমার বারবার মনে পড়ছিল। তার সেই খোলা চোখ দুটো আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আবার মাঝে মাঝে কুলশ্যামের পদ্মকুড়ির মতো মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল তার সেই টানা টানা চোখ দুটি থেকে যেন অবিরাম কান্নার স্রোত বের হচ্ছে। সেই ছোট মেয়েটির মুখ থেকে শুরু করে গোটা শরীর যেন সেই জলে ভিজে যাচ্ছে। তার সেই এলোমেলো চুল, ভ্রমরের মতো কালো ভুরু, তার টানা টানা করুণ চোখের দৃষ্টি যেন কারো কাছে আশ্রয় ভিক্ষা করছে। তার নাকের দুপাশে গাল দুটি লাল হয়ে উঠেছে।
মেয়েটির দু কানে দুল এবং বাঁ হাতের একটি আঙুলে একটি আংটি ছাড়া আর কোনো অলংকার ছিল না। তার পোশাকও তেমন পরিপাটি নয়, তবুও তার স্বাভাবিক সৌন্দর্য এমনই যে তাকে খুবই সুন্দরী বলে মনে হতে লাগলো। মনে হলো যেন সেই সুন্দরী ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আমার কাছে এসে যেন চোখের জলে আমার পা ভিজিয়ে দিয়ে আকুল স্বরে কেঁদে চলেছে। দেখলাম তার নারী সুলভ লজ্জা ত্যাগ করে সে যেন আমার কাছে তার মনের দরজা খুলে দিয়েছে। সে অকপটে তার মনের কথা বলতে লাগলো। এইরকম নানা রকম স্বপ্ন চিন্তা করতে করতে বাইরের ঘরে এসে বসলাম। বেহারা তামাক দিয়ে গেল। আমি সেই জাগ্রত অবস্থাতেই স্বপ্ন দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে ধূমপান করতে লাগলাম। পরদিন সকাল 6টার সময় একটি পালকি এসে আমার দরজায় দাঁড়ালো। তার পিছনে একজন মধ্যবয়স্ক স্ত্রীলোক। সেই স্ত্রীলোকটি আমার ঘরে প্রবেশ করে আমাকে দেখতে পেয়েই বলে উঠল, ডাক্তার সাহেব, আমি অন্য একজনের বিশেষ প্রয়োজনে এখানে এসেছি। যদি অনুগ্রহ করে আপনি আমার কয়েকটা কথা শোনেন, তাহলে আমি এখানে আসার কারণ আপনাকে বুঝিয়ে বলতে পারি। স্ত্রীলোকটির কথা শুনে আমি বললাম, তুমি যে প্রয়োজনে আমার কাছে এসেছো তা নির্দ্বিধায় বলতে পারো। তোমার কি কোনো অসুখ হয়েছে? না ডাক্তার সাহেব, আমি অসুস্থ নই, বা আমার বাড়িতেও কারো কোনো রকম অসুখ হয়নি। ওই পালকির মধ্যে একজন ভদ্রমহিলা আছেন, তিনি আপনার সাথে দেখা করবার জন্য এসেছেন। যদি অনুমতি হয় তাহলে আদেশ করুন, আমি তাকে আপনার কাছে নিয়ে আসি। তার কথায় আমি সম্মত হলাম। সেই ভদ্রমহিলাকে আমার কাছে নিয়ে আসতে বললাম। সে পালকির ভেতর থেকে একজন মহিলাকে ডেকে নিয়ে আমার কাছে এল। দেখলাম একটি মোটা কাপড়ে পালকির সেই মহিলাটির আপাদ মস্তক ঢাকা। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমি কি বলবো কিছুই ভেবে স্থির করতে পারলাম না। তিনিও প্রথমে কোনো কথা বললেন না। আমার সামনে যেন ছবির পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। মনে হলো যেন তিনি নীরবে কেঁদে চলেছেন এবং খুব চেষ্টা করেও তার সেই কান্নার আওয়াজকে চাপা দিতে পারছেন না। তার এমন অবস্থা দেখে আমি বললাম, আপনার কোনো ভয় নেই, আপনি অকপটে আপনার মনের কথা আমার কাছে প্রকাশ করতে পারেন। আমার যতদূর সম্ভব আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমার কথা শুনে সেই মহিলাটি উচ্চস্বরে কেঁদে উঠলেন। সেই সময় তার মুখের কাপড় সরে গেল। তিনি আমার পা জড়িয়ে ধরে বললেন, এই জগতে আমার নিজের বলতে আর কেউ নেই, কেউ না। আপনি আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন, দয়া করুন আমার। তখন আমি তাকে চিনতে পারলাম। ইনি যুবতী নন, বালিকা। ইনি আমার দেখা সেই গহরের মেয়ে কুলসম, যে কোমল মূর্তির ছায়া সমস্ত রাত আমার মনের আয়নায় প্রতিফলিত হয়ে আমার ঘুম কেড়ে নিয়েছে। সেই অপরূপ রূপবতী বালিকা আমার পা ধরে কাতরভাবে কেঁদে চলেছে। তখন ভাবলাম তার হাত থেকে আমার পা দুটি ছাড়িয়ে নিই, তার হাত স্পর্শ করে নিজের হাত দুটিকে পবিত্র করে তুলি। মনে করলাম যে বালিকার রূপে আমি মুগ্ধ হয়েছি, তার হাতের এক ফোঁটা কোমল স্পর্শে আমার ইহজন্ম সার্থক করি। অন্ধ যেমন হাত দিয়ে স্পর্শ করে ফুলের অতুলনীয় শোভা অনুভব করে, ঠিক তেমনি আমি আমার হাত বের করলাম। অমনি কি যেন আমার ভেতর থেকে আমাকে বলে উঠল, মূর্খ, কি করছো? কার হাত স্পর্শ করতে চাও? বিপদগ্রস্ত নারীর হাত স্পর্শ করে নিজের ধর্মের অবমাননা করো না। সাবধান, এই রূপের আগুনে ঝাঁপ দিও না, এতে কিন্তু তোমার সব কিছু জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। আমি তখন সেই ছোট মেয়েটিকে যতটা সম্ভব মিষ্টি কথায় বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলাম।
কিন্তু আমি তাকে যতই বোঝাতে লাগলাম, যতই তাকে ভালো ভালো কথা বলতে লাগলাম, দেখলাম তার শোকের বেগ ততই যেন উথলে উঠতে লাগলো, ততই সে অস্থির হয়ে কাঁদতে লাগলো। কি জন্য সে আমার কাছে এসেছে তা জানবার জন্য তাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম। প্রায় 1 ঘন্টা পর দেখলাম সে একটু শান্ত হয়েছে। তারপর অনেক কষ্টে কুলশ্যাম তার কান্নার বেগ সংবরণ করে যা বলবার জন্য সে আমার কাছে এসেছিল তা বলতে আরম্ভ করল। তার কথা আমি যতই শুনতে লাগলাম ততই আমি বিস্মিত হতে লাগলাম, কিন্তু তার সব কথা আমি বিশ্বাস করতে পারলাম না। কথা শুরু করার আগে তার সঙ্গে যে মহিলা এসেছিল তাকে কুলশ্যাম বাইরে অপেক্ষা করতে বলল। সে বাইরে গেলে কুলশ্যাম তার বক্তব্য শুরু করে। ডাক্তার সাহেব, আমি জানি আমি আপনার পরিচিত বা আত্মীয় নই, কিন্তু আপনাকে দয়ালু মানুষ বলেই আমার মনে হয়েছে। আমি খুবই বিপদে পড়ে এমন সহায়হীন অবস্থায় আপনার সাহায্য প্রার্থী হয়ে এসেছি। আজ আমি মেয়ে হয়েও লজ্জার মাথা খেয়ে একজন অপরিচিত ব্যক্তির কাছে কেন আসতে বাধ্য হয়েছি তা শুনে আপনি দয়া করে এর সমাধান করুন, অন্তত সমাধানের চেষ্টা করুন। এটাই আমার একমাত্র ভিক্ষা। আপনি যতদূর শুনেছেন তাতে মনে হয় আপনি জানেন যে এই অভাগী গওহর আলীর একমাত্র মেয়ে। যে ঘোমটা দেওয়া মহিলাকে আপনি সচক্ষে দেখে এসেছিলেন, হোসেন খাঁ যাকে আমার আব্বার স্ত্রী বলে পরিচয় দিয়েছিল, তিনি আদপেই তার বিবাহিত স্ত্রী কিনা তা আমি জানি না, কিন্তু তিনি আমার আম্মি নন। প্রায় 10 বছর হলো আমার আম্মি মারা গেছেন। আমার বৃদ্ধ আব্বা সেই সময় থেকে একাই আমাকে লালন পালন করে আসছিলেন, কিন্তু হঠাৎ 1 মাস আগে একদিন দেখলাম তিনি কোথা থেকে হোসেন খাঁ আর এই মহিলাটিকে এনে আমাদের বাড়িতে রাখলেন। ক্রমে আমি জানতে পারলাম যে বুড়ো বয়সে আব্বার অধঃপতন হয়েছে। তিনি সেই সুন্দরীকে ভালোবাসতে আরম্ভ করেছেন আর তাকে বিয়ে করার কথা ভাবছেন। একদিন কথায় কথায় উনি নিজের মনের ভাব আমার কাছে প্রকাশ করেন। তা শুনে আমার আপাত মস্তক জ্বলে যায়। আব্বার প্রস্তাবে আমি খুবই দুঃখিত হয়েছিলাম। ফলে আমি কিছুটা খারাপভাবেই আব্বাকে যা তা কথা শোনাই। আমার কথা অসহ্য হওয়াতে তিনি আমাকে খুবই অপমান করেন এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। এতদিন পর্যন্ত যে আব্বা আমাকে বড় করেছেন, যার স্নেহ যত্নে আমি এখন বালিকা থেকে যুবতী হতে চলেছি, তার এমন ব্যবহারে আমার মনে খুবই আঘাত লাগে। বালিকা সুলভ রাগের বশবর্তী হয়ে ভালো মন্দ কিছুই বিবেচনা না করেই আমি অভিমান করে বাবার বাড়ি ত্যাগ করি। তখন বাড়িতে 4-5 জন চাকরানি ছিল। তাদের একজনকে দিয়ে একটি পালকি ডেকে আনাই, আর তারই সঙ্গে আমি বাড়ি থেকে তখনই বেরিয়ে যাই। খিদিরপুরে আমার আব্বার এক বোন ছিলেন। আমি তার কাছে গিয়েই উঠি। জানি না আল্লাহ আমার অদৃষ্টে কি লিখেছেন, আমাকে আর কত কষ্ট সহ্য করতে হবে। আমি আমার ফুপুর কাছে যাওয়ার কয়েকদিন পরেই আমার সেই বৃদ্ধা ফুপু বোধহয় আমার অদৃষ্টের দোষেই মারা গেলেন। সেই বিধবা বৃদ্ধার আর কেউ ছিল না, তাই পাড়া প্রতিবেশী মিলেই তার সৎকার করলেন। চিঠি দিয়ে আব্বাকে এই খবর জানানো হলো, কিন্তু সেখানে আশা দূরে থাক, চিঠির কোনো উত্তর পর্যন্ত তিনি লিখলেন না। আমার অমন স্নেহশীল আব্বার কোনো খবর না পেয়ে আমার মন খুবই অস্থির হয়ে উঠল। তাছাড়া সেখানে আর কার কাছেই বা থাকব? এই ভেবে একটি পালকি নিয়ে গতকাল সন্ধ্যার সময় আবার নিজের বাড়িতে ফিরে এলাম। ফিরে এসে আব্বার এই অবস্থার কথা শুনলাম। আব্বার শোকে আমার যে অবস্থা হয়েছিল তা তো আপনি সচক্ষে দেখেছেন। আমি আমার আব্বাকে একবার শেষ দেখা দেখতে চাইলাম। তার বুকের ওপর মাথা রেখে শেষবারের মতো একবার কাঁদতে চাইলাম, কিন্তু কেউই আমার কথা শুনল না। আমার দুঃখে কেউই কর্ণপাত করল না। মিথ্যে ছলনা করে ওরা আমাকে বঞ্চিত করল।
আপনি ওদের কৌশল ধরতে না পেরে ওদের মতে মত দিলেন। এই হতভাগী নিচের ঘরে পড়ে পড়ে কাঁদতে লাগলো। এই কথা বলতে বলতে কান্নায় কুলসমের গলা বুজে এলো। সে আর বলতে পারল না। চোখের জলে তার গাল ভিজে যেতে লাগলো। প্রায় মিনিট 15 পর আবার একটু সংযত হয়ে সে পুনরায় বলতে আরম্ভ করল। সেই ঘরে শুয়ে কাঁদতে কাঁদতে আমার ঘুম এসে যায়। সেই সময় কোনো মানুষের অস্ফুট কাতর গলার স্বর আমার কানে আসে। মনে হয় গলার স্বরটি যেন আমার আব্বার। আমি চমকে উঠে বসি। ভাবি আমি বোধহয় স্বপ্নে এই কণ্ঠস্বর শুনেছি। তাই চোখ মুছে মনোযোগ দিয়ে আবার শোনার চেষ্টা করি, কিন্তু তখনও আমার কানে সেই শব্দ আসছে। আব্বার কাতর চিৎকার শুনে আমি বুঝলাম আমি এখন আর ঘুমন্ত নয়, জেগে স্বপ্নও দেখছি না। তখন আমার মনে সাহস হলো। ভাবলাম আমার যা হওয়ার হবে, আমি আর কারো কথা শুনব না। তৎক্ষণাৎ আমার মৃত আব্বার শরীর দেখবো ভেবে ঘরের বাইরে আসলাম, কিন্তু কাউকে সেখানে দেখতে পেলাম না। তখন সাহসে ভর করে আস্তে আস্তে ওপরের ঘরে গেলাম, যে ঘরে আমার আব্বা শুতেন। সেই ঘরে ঢুকতে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। বারান্দার কাছে সেই ঘরের আরও একটি দরজা ছিল। সেই দরজার কাছে গিয়ে দেখলাম সেটাও বন্ধ, কিন্তু ভিতর দিক দিয়ে। সেই দরজার অবস্থা খুবই জীর্ণ ছিল। কপাটের মাঝখানে সামান্য একটু ফাঁক ছিল। তার মধ্যে দিয়ে আঙুল ঢুকিয়ে আমি কোনো মতে খিল খুলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম আমার আব্বা যে খাটে শুতেন তার উপর আপাদমস্তক কাপড়ে ঢাকা কে যেন শুয়ে আছে। আমি ভাবলাম এটাই নিশ্চয়ই আমার আব্বার মৃতদেহ। সেই সময় অধীর না হয়ে শান্তভাবে শেষবারের মতো একবার আব্বার মুখ দেখার ইচ্ছায় আমি এগিয়ে গেলাম। ঘরের একটিমাত্র প্রদীপ অল্প অল্প জ্বলছিল। বাহাতে সেই প্রদীপ নিয়ে আমি বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। তার মাথার কাছে দাঁড়িয়ে কাপড়টি আস্তে আস্তে ডান হাতে ওঠালাম। কিন্তু কি দেখলাম জানেন? দেখলাম সেটি একটি বৃদ্ধ মানুষের মৃতদেহ ঠিকই, কিন্তু ইনি কি আমার আব্বা? মনে কেমন যেন সন্দেহ হলো। আমি ভালো করে দেখলাম। আমার কোথাও ভুল হচ্ছে ভেবে চোখ মুছলাম। তারপর আবার দেখলাম, কিন্তু যতবারই দেখলাম ততবারই মনে হলো এটা আমার আব্বার দেহ নয়, এটা অন্য কারো দেহ। তখন শোকে সন্দেহে খুবই অধীর হয়ে পড়েছি বলে বোধহয় চিনতে পারছি না। এই ভেবে পুনরায় মনস্থির করে প্রদীপের আলো আর একটু উজ্জ্বল করে আবারও দেখলাম, কিন্তু ওটা আমার আব্বার দেহ এ কথা মনকে কিছুতেই বোঝাতে পারলাম না। তখন নিরুপায় হয়ে কোনো রকম গোলযোগ না করাই স্থির করলাম। মনে ভয় হলো, কারণ বাড়ি ছেড়ে যাওয়ার সময় যেসব দাসদাসী আমার বাড়িতে কাজ করত এখন তাদের মধ্যে একজনও নেই। একজন অপরিচিত পুরুষ এবং একটি অপরিচিত স্ত্রীলোক এখন এই বাড়ির সর্বে সর্বা। তারা যে কে, কোথা থেকে এসেছে, কেমন চরিত্রের লোক, তার বিন্দু বিসর্গ আমি জানি না। তখন গোলযোগ করলে ভালোর থেকে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। এ কথা মনে করে এই ঘটনার কথা যাতে কেউ না বুঝতে পারে, তাই সে মৃতদেহ আবার আগের মতো ঢাকা দিয়ে প্রদীপটি যথাস্থানে রেখে দরজা বন্ধ করে আস্তে আস্তে নিচের তলায় নেমে এলাম। যে ঘরে আগে শুয়েছিলাম সেখানে গিয়েই আবার শুয়ে পড়লাম। সেই অপরিচিত মহিলা এবং লোকটি তখন যে কোথায় তা কিছুই বুঝতে পারলাম না। আব্বার গলার শব্দ যদি আবার শুনতে পাই এই ভেবে চুপ করে রইলাম, কিন্তু আর সেই শব্দ শুনতে পেলাম না। প্রায় 1 ঘন্টা পরে সেই মহিলা আমার ঘরে এলো। দেখলো আমি যেখানে শুয়েছিলাম সেখানেই শুয়ে আছি। আমি যে সব ঘটনা নিজে চোখে দেখে এসেছি তা তাকে বললাম না, বরং আগের মতোই আমার আব্বার মৃতদেহ দেখবার জন্য ব্যাকুলতা প্রকাশ করলাম। আচ্ছা, আজ রাতটুকু অপেক্ষা করো, কাল সকালে দেখাবো। এই বলে তিনি আমার কাছে এসে বসে আমাকে অনেক রকম বোঝাতে লাগলেন।
আমি সেখানে শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। এইভাবে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন দেখলাম সকাল হয়ে গেছে। সেই মহিলাকে সেখানে দেখতে পেলাম না। আমি বাড়ির বাইরে এলাম, দেখলাম আমাদের বাড়ির পুরনো একজন দাসী তখন সেখান দিয়ে যাচ্ছিল। আমি আমার আব্বার মৃত্যু সংবাদ তাকে দিতে সেও কেঁদে ফেলল। বলল, তাহলে তাহলে সেই জন্যই কাল ইমামউদ্দিন ডাক্তার এখানে এসেছিলেন? সে আপনাকে চিনত। এই সময় আমাকে পরামর্শ দেওয়ার মতো আর কেউই নেই। এই ভেবে আমি তাকে সঙ্গে নিয়ে এই বিপদের সময় আপনার কাছে এসেছি। এখন আপনি যা ভালো বিবেচনা করেন তাই করুন। এই বিপদে আপনি ছাড়া আমার অন্য আর কারো আশ্রয় নেই। ওরা এখনো পর্যন্ত আমাকে আমার আব্বার মৃতদেহ দেখতে দেয়নি। এই বলে গুলশাম কান্নায় ভেঙে পড়ল। তা দেখে আমি খুবই বিচলিত হয়ে পড়লাম। তার কথা শুনে আমার খুবই দয়া হলো। তার প্রায় সমস্ত কথাই আমি বিশ্বাস করলাম। কিন্তু সেই মৃতদেহ যে তার আব্বা গহর আলীর নয়, এ কথা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারলাম না। তাকে বললাম, গুলশাম, তুমি তোমার আব্বার শোকে খুবই অস্থির হয়ে পড়েছ। তোমার মনের মধ্যে যে কি চলছে তাও আমি বেশ বুঝতে পারছি, আর দেখতেও পাচ্ছি যে তুমি খুবই বিপদে পড়েছ। কিন্তু সেই মৃতদেহ যে তোমার আব্বার দেহ নয়, এ কথা আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। তুমি ছোট, অল্প বয়সে মাকে হারিয়েছ। তখন মৃত্যু শোক কেমন হয় তা বুঝতে পারোনি। এখন একটু বড় হয়েছ, শোক দুঃখ কাকে বলে তা বুঝতে পারছো বলেই আব্বার শোকে এত অধীর হয়ে পড়েছ। হোসেন ও তার বোন তোমার এই অবস্থা বুঝতে পেরেই তোমাকে হঠাৎ করে তোমার আব্বার মৃতদেহের কাছে নিয়ে যায়নি। আমার বিশ্বাস যে তোমার অবস্থা দেখে তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল হঠাৎ করে আব্বার মৃতদেহ দেখে তুমি যদি নিজেকে সামলাতে না পারো, আর যদি তোমার ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে কি হবে? সেই ভেবেই তারা তোমাকে তখন বাধা দিয়েছিল বলেই আমার বিশ্বাস। দেখো গুলশাম, বর্ষাকালে ভরা নদীর বাঁধ ভেঙে গেলে জলরাশি প্রবল বেগে ধেয়ে আসে। কিন্তু ভেবে দেখো, যদি সেখানে বাঁধ না থাকতো তাহলে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে সেই খোলা পথ দিয়ে জল বেরিয়ে যেত। তাতে জলের বেগ কিছুটা হলেও কম হতো। আমার মনে হয় তুমি নিজেকে একটু সামলে নিলেই ওরা তোমাকে মৃতদেহ দেখাবে। তুমি যে লুকিয়ে লুকিয়ে তোমার আব্বার ঘরে ঢুকে মৃতদেহ দেখেছ এবং যাকে তোমার আব্বার দেহ নয় বলে মনে করছো, সে অন্য কারো মৃতদেহ নয়, সে তোমারই আব্বারই দেহ। তুমি এখন পিতৃশোকে খুবই কাতর। ভালো মন্দ বিবেচনা করার শক্তি এখন তোমার নেই। তাছাড়া তুমি তোমার ভবিষ্যতের চিন্তাতেও জর্জরিত। তাই এখন তোমার মনে এরকম নানা চিন্তা দেখা দিচ্ছে। জেগে থেকেও তুমি যেন স্বপ্ন দেখছ। এই অবস্থা যে শুধুমাত্র তোমার হয়েছে তা নয়, মানুষ মাত্রই এমন হয়ে থাকে। একদিন না একদিন সকলকেই এই অবস্থা সহ্য করতে হয়, তবে কাউকে বেশি, কাউকে কম। তবে তুমি যখন আমার কাছে এসেছ, তখন যত দূর সাধ্য আমি তোমাকে সাহায্য করব গুলশাম। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। যদি এখনো ওরা তোমাকে তোমার আব্বার মৃতদেহ না দেখতে দেয়, তাহলে আমি যেমন করে পারি তোমাকে সেই মৃতদেহ দেখাবো। এখন সকাল হয়েছে, দিনের আলোয় তুমি নিশ্চয়ই সবকিছু ভালোভাবে দেখতে পাবে। তখনও যদি তোমার মনে হয় যে এটি তোমার আব্বার দেহ নয়, তখন যা করার আমি করব, তুমি চিন্তা করো না। আমার প্রস্তাবে গুলশাম সম্মত হলো। আমি আমার কোচম্যানকে গাড়ি আনতে আদেশ দিলাম। সে আদেশ পাওয়া মাত্র গাড়ি এনে উপস্থিত করল। গুলশাম যে পালকিতে এসেছিল সেই পালকিতেই উঠল। তার পরিচারিকাকে আমি আমার গাড়িতে উঠিয়ে নিলাম। পালকি মানিকতলার দিকে চলল।
আমার গাড়িও আস্তে আস্তে তার পিছন পিছন চলতে লাগলো। আমি ওই দাসীকে গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম, কারণ সে গহর আলীর বাড়ির পুরনো কাজের লোক। শোকে দুঃখে জ্ঞান শূন্য হয়ে কুলসাম তার আব্বাকে চিনতে ভুল করলেও সেই মহিলাটি নিশ্চয়ই তাকে চিনতে পারবে। তাছাড়া আমার আরেকটি উদ্দেশ্য ছিল, খুব তাড়াতাড়ি সেটাও বুঝতে পারবেন। পালকি আস্তে আস্তে গিয়ে গহর আলীর বাড়ির সামনে পৌঁছল। কুলসামের পালকি বাড়ির ভেতর প্রবেশ করল। আমি তাকে বলে দিলাম, যদি ওরা এখনো তোমার আব্বার মৃতদেহ তোমাকে দেখতে না দেয় তাহলে আমাকে খবর দিও। আমি ভেতরে গিয়ে যা ব্যবস্থা করার তা করব। আমি এখানেই অপেক্ষা করছি। কুলসামের পিছন পিছন সেই মহিলাকেও পাঠিয়ে দিলাম। তাকে বলে দিলাম যে সেও যেন কুলসামের সাথে গিয়ে সেই মৃতদেহ দেখে আসে। আমি সেই বাড়ির সামনে গাড়ির মধ্যে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পরে সেই মহিলাটি ফিরে এলো। তাকে জিজ্ঞেস করায় সে বলল, সকালে যখন হোসেন খাঁ আর তার বোন বাড়িতে আসে তখন কুলসুমকে সেখানে দেখতে না পেয়ে ওরা খুবই চিন্তিত হয়ে পড়েছিল। সে যে কোথায় গেছে তা বুঝতে না পেরে ওরা খুবই অস্থির হয়ে উঠেছিল। গোটা বাড়ি এমনকি পাড়াতেও ওরা খোঁজ করে এসেছিল, কিন্তু কোথাও কোনো খবর না পেয়ে এখন কি করবে সেই ভেবে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। সেই সময় আমরা সেখানে গিয়ে পৌঁছলে আমাদের দেখে তারা যেন হাতে স্বর্গ পেল। খুবই আদর করে তারা কুলসুমকে বসালো আর জিজ্ঞেস করলো, মা, তুমি আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলে? हम सब यहाँ परेशान हो रहे थे। কুলসুম বলল, যখন আপনারা আমাকে আমার আব্বার মৃতদেহ দেখতে দিলেন না, আমি অন্য কোনো উপায় না পেয়ে সেই ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম। তিনি আপনাদের মতে মত দিয়েছিলেন বলেই আপনারা আমার ইচ্ছা পূরণ করেননি। সুতরাং তিনি যদি সম্মত হন তাহলে আপনারা আমাকে আমার আব্বার দেহ দেখাতে বাধ্য হবেন। তোমার ভালোর জন্যই আমরা এমনটা করেছিলাম। এর জন্য ডাক্তার সাহেবের কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তুমি তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝছো। আচ্ছা, যদি তুমি তোমার আব্বার শব দেখার জন্য এতই বেচैन থাকো তাহলে চলো, आपकी मनोकामना हम पूरी करते हैं। এই বলে তারা কুলসুমকে নিয়ে ওপরে উঠে যায়। আমিও পেছন পেছন যাই। যে ঘরে আমার মনিব শুতেন দেখলাম তার দরজা তালা বন্ধ। হোসেন খাঁ চাবি খুলতে আমরা সবাই ঘরে ঢুকে পড়লাম। দেখলাম খাটের ওপর কেউ একজন শুয়ে আছে, তার সারা শরীর কাপড়ে ঢাকা। কুলসুম ব্যস্ত হয়ে সেই কাপড় সরিয়ে ফেলে। তখন আমরা সবাই সেই মৃতদেহ ভালো করে দেখতে পেলাম। মৃতদেহ দেখে সে যেন হতবুদ্ধ হয়ে গেল। সে হাত থেকে কাপড় ছেড়ে দিল, ঘরের চারিদিকে একবার চাইল, আবার কাপড় উঠিয়ে সেই মৃতদেহের মুখ দেখল, তারপর আবার কাপড় ছেড়ে দিল। দু হাত দিয়ে 2-3 বার চোখ মুছল, বারবার সেদিকে দেখতে লাগলো। তারপর তারপর আর স্থির থাকতে না পেরে চিৎকার করে কেঁদে উঠল। আমিও তখন কান্না চাপতে না পেরে কেঁদে উঠি। সেই মহিলাটির কথা আমি খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি যে মৃতদেহ দেখলে তা কার ছিল? আমার পুরাতন মনিব গওহর আলী সাহেবের মৃতদেহ। কুলসাম সেই মৃতদেহ দেখে কি বলল? দেখে কি আর বলবে, ও তো প্রচণ্ড শোক পেয়েছে, এখনো মেঝেতে লুটিয়ে আব্বা আব্বা করে কাঁদছে। সেই মহিলাটির কথা শুনে তখন বুঝলাম যে নিদারুণ শোকে কাতর হওয়ার কারণে কুলসাম ভুল করেছিল। এও ভাবলাম যখন কুলসামের সন্দেহ মিটে গেছে তখন এবার এনার দেহ সৎকার হওয়া প্রয়োজন। এই বলে সেই মহিলাটিকে পাঠালাম হোসেন খাঁকে ডেকে আনার জন্য। হোসেন খাঁ এলে আমি তাকে বললাম, তোমরা মৃতদেহ সৎকারের জন্য এত দেরি করছো কেন? উত্তরে সে বলল,
ডাক্তার সাহাব, দেখছেন তো আমাদের বাড়িতে অন্য লোক বলতে আর কেউই নেই। রাতে দেহ নিয়ে যাওয়ার জন্য কোনো বন্দোবস্ত করে উঠতে পারিনি। আজ সকালে সব ঠিক করে এসেছি। এই পাড়ার মুসলমানদের খবর দিয়ে এসেছি আর কি। তারা এই এলেন বলে, আর যা কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে তাও সব জোগাড় করে এনেছি। ওনারা এলেই আমরা এনাকে গিয়ে গোরস্থানে দফন করতে নিয়ে যাব। হোসেন খাঁর কথা শুনে আমি সন্তুষ্ট হলাম। দেখতে দেখতে এক এক করে পাড়ার অনেকেই এসে সেখানে উপস্থিত হল। আধ ঘন্টার মধ্যেই সেই মৃতদেহ প্রথমে ভালো কাপড় দিয়ে ঢেকে একটি খাটিয়ার ওপর তোলা হলো। তারপর মানিকতলার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো। এই সব দেখে আমি সেখান থেকে নিজের বাড়িতে ফিরে এলাম। আসবার সময় সেই দাসীটিকে ডেকে বললাম, তুমি দেখো কুলসমের যেন কোনো অযত্ন না হয়। যদি বুঝতে পারো তার কষ্ট হচ্ছে তাহলে আমার কাছে এসে আমাকে খবর দিও, ঠিক আছে? এই বলে আমি আমার পকেট থেকে 2টি টাকা বার করে তাকে দিলাম আর বললাম, তুমি কুলসমের ঠিক মতো যত্ন করো, আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দেব। মাঝে মাঝে তুমি আমার বাড়ি এসে তার খবর দিয়ে যেও। আমি নিজেও সময় মতো তোমার বাড়িতে গিয়ে তার খবর নিয়ে আসব। এই বলে তার বাড়ির ঠিকানা আমার পকেটের নোট বইয়ে লিখে নিয়ে বাসায় ফিরে এলাম। সেদিন সেই শোকে স্তব্ধ কুলসমের সাথে আর আমার দেখা হলো না। ঘটনার আদ্যপান্ত শুনতে শুনতে আমি মনে মনে ভাবতে লাগলাম, পিতৃমাতৃহীন অপরিচিতা এই বালিকা ডাক্তারের কেউ নয়। এর আগে তিনি যে আর কখনো তাকে দেখেছিলেন তাও মনে হয় না। তবে কেন তিনি আজ এই মেয়েটির জন্য এত উদ্বিগ্ন, যাতে কুলসামের কোনো রকম কষ্ট না হয়, সেদিকে তার এত প্রখর দৃষ্টি কেন? কে জানে কেন। যাকে আমার তাতে কি আসে যায়, যে কাজে এসেছি তাই এখন করে যাই। ডাক্তার বলতে লাগলেন, সেই মহিলাটিকে সব কথা বুঝিয়ে বলে আমি বাসায় ফিরে এলাম। কাজে মন দেওয়ার চেষ্টা করলাম বটে, কিন্তু দেখলাম আমার মন যেন আমার বশে নেই। কেন যে এমন হচ্ছে তা বুঝতে পারলাম না। বেলা যখন 2 প্রহর তখন আমি আর থাকতে পারলাম না। সেই দাসীর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। সেখানে তার সাথে দেখাও হলো। তাকে কুলসমের কথা জিজ্ঞাসা করলাম আর এও বললাম, যদি সেখানে তার থাকতে কোনো রকম কষ্ট হচ্ছে বুঝতে পারো তাহলে তাকে আমার বাড়িতে থাকার জন্য অনুরোধ করো। আরও বলে দিলাম, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা ছাড়া অপর কোনো স্ত্রীলোক নেই। কুলসমকে পেলে তিনি যথেষ্ট যত্নের সঙ্গেই রাখবেন, বুঝেছ? সে সময় মতো কুলসমকে আমার প্রস্তাব জানাবে বলল। আচ্ছা, আমি সন্ধ্যের পর আবার আসব। এই বলে তখনকার মতো সেখান থেকে আমি চলে এলাম। আমার প্রস্তাবে কুলসম সম্মত হবে কিনা তাই ভাবতে ভাবতেই গোটা দিন কাটিয়ে দিলাম। কখন সন্ধে হবে, কখন গিয়ে কুলসমের মনের ভাব জানতে পারবো, এইসব যতই ভাবতে লাগলাম ততই যেন সময় দীর্ঘ মনে হতে লাগলো। সময় যেন আর কাটতেই চাইছিল না। সেদিন যেন অনেক দেরিতে সন্ধে নামল। সন্ধ্যের পর আবার সেই দাসীর বাড়িতে গেলাম। তার কাছে শুনলাম সে আমার কথা মতো কুলসমকে সব বলেছিল বটে, কিন্তু সে তাতে সম্মত হয়নি। বরং বলেছে তার সৎ মা তাকে খুবই যত্ন করছে এবং যাতে তার কোনো রকম কষ্ট না হয় সেই দিকেও লক্ষ্য রাখছে। তার কথা শুনে প্রথমে মনে একটু কষ্ট হলো বটে, কিন্তু তার কোনো অসুবিধা হচ্ছে না জেনে পরে আনন্দই পেলাম। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। সেই সময়ের মধ্যে যখনই আমি কুলসমের খবর নিয়েছি তখনই জেনেছি যে সে সুখে আছে। আব্বার মৃত্যুতে প্রথমে তার কষ্ট হলেও স্নেহময়ী সৎ মায়ের আদরে সে সেই শোক অনেকটাই কাটিয়ে উঠেছে।
কুলশামের এইটুকু খবর শুনেই আমার মন আনন্দিত হয়ে উঠত, কিন্তু আমার এমনই অদৃষ্টের দোষ যে কদিন পরেই তা থেকে আমি বঞ্চিত হলাম। কুলশামের আব্বার মৃত্যুর 10-12 দিন পর থেকেই সেই বাড়িতে ওই দাসীর যাওয়া বন্ধ হলো। সামান্য একটি ছল করে হোসেন খাঁ সে বাড়িতে তার যাওয়ার দরজা বন্ধ করে দিল। সেই বাড়িতে গতিবিধি আছে এমন কোনো লোকের সন্ধানও আমি করে উঠতে পারলাম না। ফলে কুলশামের খবর জানবার আর কোনো উপায় আমার রইল না। একদিন রাত্রে আমি একটি দুঃস্বপ্ন দেখে হঠাৎ জেগে উঠলাম। সে রাতে আর কোনোভাবেই আমার ঘুম এলো না। নানা রকম ভাবনা চিন্তায় আমার মাথা জর্জরিত হয়ে গেল। সেই ভাবনার মধ্যে কুলশামের ভাবনাও এসে উপস্থিত হলো। সে এখন কেমন অবস্থায় আছে, কোথায় আছে, তার সৎমা কি এখনো তাকে সত্যি যত্ন করছে, হোসেন খাঁ কি সত্যি তাকে মন থেকে স্নেহ করে নাকি অভিনয় করে, কিভাবে তাকে একবার দেখতে পাবো, কিভাবেই বা তার একটু খবর পাবো, এইসব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। আমি বিছানা ছেড়ে বাইরের ঘরে গিয়ে বসলাম। সেদিন কোনো কাজ করতেই আমার ভালো লাগছিল না, কিছুতেই আমার মনকে স্থির করতে পারছিলাম না। কলকাতায় এসে অল্প দিনই হলো ডাক্তারি শুরু করেছি। যেসব রোগী আমার চিকিৎসাধীনে আছে তাদের না দেখলেও তো নয়, কাজেই ইচ্ছা না হলেও আমাকে রোগী দেখতে বেরোতে হলো। যে 2-3টে রোগী ছিল তাদের দেখে সকাল 10টা নাগাদ সার্কুলার রোড দিয়ে ফিরছি, এমন সময় দেখলাম আমার বন্ধু ডাক্তার দ্বিজেন্দ্রনাথ নিজের গাড়িতে করে সেখান দিয়ে যাচ্ছে। হঠাৎ চোখ পড়ল গাড়ির সামনের সিটে। দেখি সেই গাড়ির ভেতর দ্বিজেন্দ্রনাথের সামনে বসে আছে হোসেন খাঁ। তাকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম, হোসেন খাঁ দ্বিজেন্দ্রনাথকে কেন ডাকলো? আমি গহরকে বাঁচাতে পারিনি বলে কি আমাকে আর ডাকলো না? এইসব ভাবতে ভাবতেই আমি বাসায় ফিরে এলাম। এ বিষয়ে অনেক ভেবে অবশেষে আমি দ্বিজেন্দ্রনাথের সাথে দেখা করব বলে মনস্থির করলাম। তার বাসা আমি জানতাম। সেই দিনই বেলা 4টের সময় তার বাসায় গিয়ে উপস্থিত হলাম। দ্বিজেন্দ্রনাথ ও আমি একই বছর ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে সরকারি কাজে নিযুক্ত হই। আমি ছিলাম শাহাবাদ জেলায় আর দ্বিজেন্দ্রনাথ ছিল অযোধ্যায়। প্রায় একই সময় দুজনেই সরকারি ডাক্তারের পদ ছেড়ে দিয়ে স্বাধীনভাবে চিকিৎসা করার জন্য কলকাতায় ফিরে আসি। আমি শিকদার বাগানে একটি বাড়ি ভাড়া করি, দ্বিজেন্দ্রনাথ বাড়ি নেয় চোর বাগানে। বিকালে যখন তার বাসায় যাই তখন সে বাসায় ছিল না। আমি সেখানে অপেক্ষা করতে থাকি। প্রায় আধ ঘন্টা পরে সে বাসায় ফিরে আমাকে দেখে খুবই সম্মানের সাথে অভ্যর্থনা করে। দুই বন্ধুতে অতীতের স্মৃতিচারণা চলে খানিকক্ষণ। সত্যি ইমাম ভাই, আমাদের কলেজের দিনগুলো খুব আনন্দে কাটিয়েছি। হ্যাঁ, তা অনেকদিন পর তোমার দেখা পেলাম। তারপর কেমন আছো? আজ এই গরিবের বাসায় হঠাৎ কি মনে করে? কি যে বলো ভাই, আসলে অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, তাই এলাম। তাছাড়া একটু বিশেষ প্রয়োজনও আছে। কি ব্যাপার বলো তো? আরে এত দ্বিধা না করে আমায় সব খুলে বলো ভাই। আচ্ছা, তুমি আজ একজন মুসলমান যুবকের সাথে সার্কুলার রোড দিয়ে যাচ্ছিলে দেখলাম। হ্যাঁ, হোসেন খান নামে একজনের সাথে তার বাড়িতে একটি রোগী দেখতে গিয়েছিলাম। হোসেন খান বাড়িতে রোগী? সেখানে কার অসুখ করেছে? রোগীর কথা শুনে তুমি এত ব্যস্ত হয়ে উঠলে কেন? না না, তা নয়। কার অসুখ করেছে এ কথা জিজ্ঞেস করবার একটি বিশেষ কারণ আছে। তাই সেই বাড়িতে অনেকেই আমি জানি। ও আচ্ছা আচ্ছা, হোসেন খা তার ভাগ্নি কুলসুম নামে একটি বাচ্চা মেয়েকে দেখবার জন্যই আমাকে নিয়ে গেছিল। তুমি তাকে চেনো নিশ্চয়ই তাহলে? দ্বিজেন্দ্রনাথের কথা শুনে আমি যেন কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপর অনেক কষ্টে মনের আবেগ সংবরণ করে বললাম, কুলসুমের অসুখ করেছে?
তার কি রোগ হয়েছে দেখলে? সে ভীষণ জ্বরে শয্যাশায়ী, বাঁচবার আশা নেই বললেই চলে। এই রোগ তার কতদিন হয়েছে বলে মনে হয়? যা দেখে বুঝলাম তাতে তো মনে হলো এই রোগ বেশ পুরনো। শুনলাম 2-3 বছর ধরে সে এই রোগেই ভুগছে। কুলসমকে আমি দিন 20 আগেই দেখেছি। সে সময় তার কোনো রকম রোগ ছিল না, সুস্থ সবল ছিল। আমি বললাম, না না, ওর নিশ্চয়ই কুলসম নয়, অন্য কোনো মেয়ে হবে। না ভাই, মেয়েটির নাম কুলসম, আর সেই গহর আলীর একমাত্র মেয়ে। এ কথা আমাকে হোসেন কা স্পষ্ট করেই বলেছিল। দ্বিজেন্দ্রনাথের কথা শুনে আমি তাদের সম্পর্কে যা যা জেনেছিলাম সব তাকে খুলে বললাম। গহরের মৃত্যু শয্যায় আমার চিকিৎসা, তার মৃত্যু, তার স্ত্রী এবং হোসেন খাঁর কথা, রোগী দেখতে গিয়ে আমার বিপদ, পালকিতে করে কুলসমের বাড়ি ফিরে আসা, মৃতদেহ দেখবার ইচ্ছা প্রকাশ করা, আমাদের নিষেধ, পরদিন আমার বাসায় তার আগমন, সেদিন সে যা যা বলেছিল সে সব কথা, অবশেষে আমার সাথে গিয়ে তার আব্বার মৃতদেহ দেখা এবং সৎকার প্রভৃতি সব কথাই আমি পুঙ্খানুপুঙ্খভাবে দ্বিজেন্দ্রনাথকে বললাম। সে সব কথা শুনে খুবই অবাক হলো এবং বলল, তোমার সব কথা শুনে আমার তো বেশ অবাক লাগছে। মাত্র 20 দিন আগেও যে মেয়ে সুস্থ ছিল সে হঠাৎ এতটা অসুস্থ হয়ে পড়ল কি করে? আচ্ছা বেশ, তুমি চিন্তা করো না, আমি আগামীকাল সকালে যখন আবার সেখানে যাব সে সময় আমি ভালো করে জানার চেষ্টা করব এই রোগী কুলসুম নাকি অন্য কেউ। দ্বিজেন্দ্রনাথের কথায় আমি মনে ভরসা পেলাম এবং তাকে বললাম, আমাকে যদি কোনোভাবে সেখানে নিয়ে যেতে পারো, কোনো উপায়ে আমাকে যদি সেই রোগীকে দেখবার বন্দোবস্ত করে দিতে পারো, তাহলে আমি অনায়াসেই বুঝতে পারবো এই রোগী কুলসম কিনা। পারবে না? পারবে না আমাকে নিয়ে যেতে? আচ্ছা, আমি নিশ্চয়ই সে চেষ্টা করব। ওর কথায় নিশ্চিন্ত হয়ে সেদিন আমি সেখান থেকে চলে এলাম। পরদিন দুপুর 2টো নাগাদ আমি আবার দ্বিজেন্দ্রনাথের সাথে দেখা করলাম। সে বলল, আমি খোঁজ করে হোসেন ও তার বোনের কাছ থেকে জানলাম যে বর্তমানে যে রোগীর আমি চিকিৎসা করছি সেই গহর আলীর একমাত্র মেয়ে কুলসুমি। আমি তাদের বললাম যে এর খুবই কঠিন রোগ হয়েছে, সুতরাং অপর একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধপত্রের ব্যবস্থা করলেই ভালো হয়। এই প্রস্তাবে হোসেন খাঁ আমার কথায় প্রথমে সম্মত হয়েছিল, কিন্তু যখন তোমাকে ডেকে আনবার পরামর্শ দিলাম তখন সে মত পাল্টে ফেলল। মনে হলো তোমার উপর সে তেমন সন্তুষ্ট নয়। ও আচ্ছা। ইমাম ভাই, এরপর আমি কি বলতে পারি বলো? তবে এটুকু বলতে পারি, কুলসুমকে বাঁচানোর আমি যথাসাধ্য চেষ্টা করব বন্ধু। এই কথা শুনে আমি বাসায় ফিরে এলাম। নানা প্রকার ভাবনা হতে লাগলো। সেই সময় যোগেন্দ্র এলো। সে আমার একজন বিশেষ বন্ধু। আমি সব কথা তাকে বললাম। সেই আপনাকে আমার কাছে পাঠিয়ে দেবে বলে গেল। আপনিও এসে উপস্থিত হয়েছেন। এখন আমার কাছে সব কথা তো আপনি শুনলেন। এবার অনুগ্রহ করে বিবেচনা করে দেখুন তো এর মধ্যে কোনো রকম রহস্য আছে কিনা। ডাক্তার ইমামউদ্দিনের কাছে সব কথা শুনে আমি আদ্যপান্ত ভালোভাবে পর্যালোচনা করতে লাগলাম। ঘটনার বিভিন্ন দিক নিয়ে দুজনের কথাবার্তা হচ্ছে। এমন সময় বিহারে একটি চিঠি নিয়ে এসে ডাক্তার সাহেবকে দিয়ে বলল, একটা লোক এসে চিঠিটা দিয়ে বলল আপনাকে যেন আমি দিয়ে দিই, এই নিন। চিঠিটা হাতে নিয়ে পড়তে পড়তে ইমামউদ্দিন যেন হতবাক হয়ে গেলেন। তার কথা বন্ধ হয়ে গেল। চিঠিটা তার হাত থেকে সেখানেই পড়ে গেল। একটা চিঠি পড়ে ডাক্তারের এমন অবস্থা দেখে তাতে কি লেখা আছে তা জানবার জন্য আমার কৌতূহল হলো। চিঠিটা সেখান থেকে উঠিয়ে নিয়ে আমি পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, প্রিয় ইমামউদ্দিন, কুলসুমের অবস্থা জানবার জন্য তুমি খুবই ব্যগ্র ছিলে বলে এই নিদারুণ সংবাদ তোমাকে জানাতে বাধ্য হলাম। 1 ঘন্টা হলো আমার চিকিৎসাধীনা কুলসুমকে দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি সে আর বেঁচে নেই। আমি তার মৃতদেহ দেখেছি। আমার মনে হলো আমার যাওয়ার কিছুক্ষণ আগেই সে ইহজীবন ত্যাগ করেছে। ইতি তোমার বন্ধু দ্বিজেন্দ্রনাথ।
এই চিঠি পাঠ করে ইমামুদ্দিনের এমন অবস্থা হওয়ারই কথা। তিনি যাকে ভালোবাসেন, যার জন্য তার মন সবসময় অস্থির হয়ে থাকে, যার কোনো অমঙ্গলের কথা কল্পনা করলেও তিনি কষ্ট পান, তার মৃত্যু সংবাদে তিনি কি স্থির থাকতে পারেন? ইতিমধ্যে আমি ইমামুদ্দিনের কাছে যেসব কথা শুনেছিলাম তাতে আমি বেশ অবাক হয়েছিলাম। তার উপর এই চিঠি পড়ে আমিও স্তম্ভিত হয়ে গেলাম। সেই সাথে আমার মনেও একরকম সন্দেহ এসে দানা বাঁধল। তবুও আমি নিজের মনের ভাব গোপন করে ইমামুদ্দিনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, এই চিঠি পড়ে আপনি এত অস্থির হচ্ছেন কেন? যাকে আপনি এই দিন কয়েক আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখেছিলেন, সে এই কদিনের সামান্য জ্বরে হঠাৎ মারা যাবে, তা কি করে সম্ভব? হ্যাঁ, দ্বিজেন্দ্রনাথের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তিনি অন্য কারো চিকিৎসা করে তাকেই হয়তো কুলসাম বলে ধরে নিয়েছেন। এছাড়া তিনি এর আগে কখনো কুলসামকে দেখেননি। আপনি এত অধীর হবেন না। আর আমি একজন পুলিশ অধিকারী, আমার যেখানে সন্দেহ হবে সেখানে গিয়ে দেখবার সম্পূর্ণ অধিকার আমার আছে। আপনি আমার সঙ্গে চলুন, আমরা এখনই সেখানে যাব, যাতে আপনি সচক্ষে তার মৃতদেহ দেখতে পারেন। আমি তার ব্যবস্থাও করব, তাহলে আমাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, এখন আর দেরি করা কোনোভাবেই উচিত হবে না। আমার কথা শুনে ডাক্তার তাড়াতাড়ি গাড়ি বের করবার জন্য আদেশ দিলেন। দেখতে দেখতে গাড়ি এসে উপস্থিত হলো। বেয়ারাটিকেও সঙ্গে নিয়ে সেই গাড়িতেই আমরা দুজন কুলসামের বাড়ির দিকে যাত্রা করলাম। বাড়ির একটু দূরে গাড়ি ও বেয়ারাকে রেখে আমরা দুজনে সেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম। নিজেদের অন্ধকারের মধ্যে লুকিয়ে আমরা ভিতরে ঢুকে এলাম। আমাদের কেউ দেখতেও পেল না, তাই আমাদের বাধা দিতেও কেউ এলো না। নিঃশব্দে আমরা অন্দরমহলের মধ্যে ঢুকে এলাম। অন্ধকারে পুরনো ভাঙা সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে ওপরে উঠলাম। তখনও পর্যন্ত কোনো জনপ্রাণীর সারা শব্দ পেলাম না। ডাক্তার সাহেব যে ঘরে আগেরবার গহ্বরের মৃতদেহ দেখে এসেছিলেন, সেই ঘরের কাছে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম বাইরে থেকে সেই ঘরের দরজা তালা বন্ধ। পুরনো দরজার ফাঁক দিয়ে দেখলাম খাটের উপর কাপড় ঢাকা দিয়ে একজন শুয়ে আছে। সেই ঘরে আর কোনো লোক নেই। এই অবস্থা দেখে আমি আর দেরি করতে পারলাম না। হাতের চাপে নিঃশব্দে তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ইমামুদ্দিন তাড়াতাড়ি গিয়ে সেই কাপড় সরিয়ে দেখলেন যে সেটি একটি মেয়ের মৃতদেহ। তখন তার মনের অবস্থা কেমন ছিল তা বোঝা সহজ নয়। তিনি প্রথমে সেই মৃতদেহ দেখলেন, কিন্তু নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। তাই প্রদীপটা কাছে এনে আবার ভালো করে দেখলেন এবং বললেন, এতক্ষণ পরে আমার মনটা যেন একটু শান্ত হলো। এই কুলসমের মৃতদেহ নয়, এটা তার মুখ হতেই পারে না। কিন্তু আমার কুলসম তাহলে কোথায়? তার কোনো বিপদ হয়নি তো? এটি কুলসমের মৃতদেহ নয় শুনে আমিও খুশি হলাম, কিন্তু একই সাথে চিন্তাও হলো। আমি ইমামুদ্দিনকে স্থির হতে বললাম। আরও বললাম, এখন গোলযোগ করলে কুলসম, হোসেন খাঁ আর তার বোন কারোরই সন্ধান পাওয়া যাবে না। আর তারা যদি কোনো কুকর্মে লিপ্ত থাকে তাহলে আমাদের আসার কথা জানতে পারলেই তারা পালিয়ে যাবে। তাতে আপনার মনোবাঞ্ছাও পূরণ হবে না, আর এই অদ্ভুত রহস্য চিরদিনই রহস্যই থেকে যাবে। মৃতদেহটি কুলসমের নয় দেখে ইমামুদ্দিন একটু শান্ত হলেও যতক্ষণ পর্যন্ত না তিনি তার খোঁজ পাচ্ছেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন, ততক্ষণ তিনি একেবারে স্থির হবেন কিভাবে? তাছাড়া এসব ঘটনা সচক্ষে দেখে আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। তখন কুলসমের অনুসন্ধান করাই আমার সর্বপ্রথম করণীয় বলে মনে হলো। তারপর হোসেন খাঁ ও সেই মহিলাকে খুঁজে বের করতে হবে। যে ঘরে মৃতদেহ রাখা হয়েছিল সেই ঘরের প্রদীপটি নিভিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। সে নিস্তব্ধ রাতের অন্ধকার ভঙ্গ করে যদি কোনো রকম শব্দ আমাদের কানে আসে ভেবে, কিন্তু সেরকম কোনো কিছুই হলো না। বাড়ির মধ্যে থেকে কোনো রকম শব্দ পাওয়া গেল না। তখন আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের সামনে অথচ একটু দূরের বারান্দায় গিয়ে দুজনে দাঁড়ালাম। সে সময় মনে হলো বাড়ির কাছে বাগানের মধ্যে যে পুকুর ছিল সেদিক থেকে যেন একরকম অস্পষ্ট শব্দ আসছে। তবে তা ঠিক কিসের শব্দ সেটা এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না। সেই শব্দ শুনে আমরা দুজনে ধীরে ধীরে সেই ভাঙা বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম।
তখন অন্য কারোর সাথে আমাদের দেখা হলো না। নিচে নেমে আমরা সেই পুকুরের দিকে চললাম। যতই পুকুরের কাছে আসতে লাগলাম, সে শব্দ ততই যেন নিকটবর্তী মনে হতে লাগলো। সে শব্দ লক্ষ্য করে নিঃশব্দে আমরা এগিয়ে গেলাম। এমন কাজের অভিজ্ঞতা ইমামুদ্দিনের আগে কখনো হয়নি, কিন্তু তার প্রেম আসন্ন বিপদের দুর্ভাবনা থেকে তার মনকে দূরে রেখেছিল। তিনি আমাকে অনুসরণ করে আসছিলেন। আমার জন্য অবশ্য ওই নৈশ অভিযান নতুন নয়, এর থেকেও অনেক বিপদসংকুল স্থানে আমি কতবার যে এভাবে এসেছি তার ঠিক নেই। এভাবেই অসীম সাহসের উপর ভর করে কত আসামিকে যে দৌড়েছি তার সম্পূর্ণ তালিকা আমার নিচের কাছেই আছে কিনা সন্দেহ। ক্রমে আমরা সেই শব্দের কাছাকাছি এসে পৌঁছলাম। একটি আম গাছের পিছনে লুকিয়ে দাঁড়ালাম। যদিও রাতের অন্ধকার ভালোই আছে, তবুও বেশ বুঝতে পারলাম যে আম গাছের একটু দূরেই এক ব্যক্তি এক মনে মাটি খুঁড়ছে। তার কোনো দিকে লক্ষ্য নেই, কোনো দিকে দৃষ্টি নেই। এক মনে কোদাল হাতে সে একটা গভীর গর্ত করে চলেছে। এই অবস্থা দেখে দুজনেই অবাক হলাম, মনে একটু ভয়ও হলো। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তখন আর কোনো কথা না বলে, অন্য কোনো বিষয় না ভেবে দুজনেই সেই আম গাছের আড়াল থেকে বেরিয়ে তাড়াতাড়ি গিয়ে সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরলাম। সে নিজের হাতের কোদাল দিয়ে আমাদের মারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু যখন তা পারল না তখন আমাদের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু সে একা, আমরা দুজন। তাছাড়া মাটি খুঁড়তে খুঁড়তে সে ক্লান্ত হয়ে পড়েছিল, সুতরাং তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো। সে আমাদের হাতে বন্দী হলো। আমরা দুজনে মিলে তাকে বেঁধে ফেললাম। কোন অপরাধে তাকে বন্দী করা হলো তাই নিয়ে আর তখন ভাবলাম না। তাকে ভালোভাবে বেঁধে আমি পকেট থেকে একটা দেশলাই বের করে জ্বালালাম। সেই আলোয় ইমামুদ্দিন তাকে দেখলেন এবং চিনতেও পারলেন। এই যে হোসেন খান। এবার আমাদের চোখ পড়ল খোঁড়া জায়গাটির দিকে। সেটি দেখে মনে হলো কোনো ব্যক্তিকে কবর দেওয়ার জন্য সেটি প্রস্তুত করা হয়েছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কুলসামকে কোথায় রেখেছো বলো? উত্তরে সে বলল, সে তো মরে গেছে। না, সে মরেনি। ওপরের ঘরে কাপড় ঢাকা দিয়ে যে মৃতদেহ আছে তা কুলসামের নয়। আমার এই কথা শুনে হোসেন খান চুপ করে রইল। তারপর দুজনে তাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু হোসেন খাঁর মুখ থেকে আর কোনো উত্তর পাওয়া গেল না। সে গম্ভীর হয়ে নিজের মুখ বন্ধ করে রাখল। যখন দেখলাম তার কাছ থেকে আর কোনো কথা জানবার উপায় নেই, অথচ চিৎকার করে সে আমাদের পরিকল্পনা বানচাল করে দিতে পারে, তখন ভালোভাবে কাপড় দিয়ে তার মুখ বেঁধে দিলাম, যাতে কথা বলবার বা চিৎকার করার উপায় না থাকে। তারপর আমরা দুজনে তাকে নিয়ে সেই বাগান থেকে বাড়ির মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। যেখানে আমাদের গাড়ি ছিল সেখানে উপস্থিত হয়ে বাঁধা অবস্থাতেই তাকে সেই গাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে সে গাড়ি থেকে পালাতে না পারে। কোচম্যান ও বেয়ারাকে তার দিকে লক্ষ্য রাখতে বলে আমরা চলে এলাম। এরপর আমরা দুজনে আবার সেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম, তবে আর নিঃশব্দে নয়। ইমামুদ্দিনের গাড়িতে যে দুটি লণ্ঠন জ্বলছিল তার একটি খুলে আমরা নিয়ে এসেছিলাম। সেই আলোর সাহায্যে আমরা এবার বাড়ির মধ্যে চারিদিক দেখতে লাগলাম। এইবার আমাদের জুতোর খটমট শব্দে সেই রাতের নিস্তব্ধতা ভঙ্গ হলো। পুরনো বাড়ির প্রতিটি ঘরে, প্রতিটি দেওয়ালে, প্রতিটি গাছে সেই শব্দ যেন প্রতিধ্বনিত হতে লাগল। সেই সময় একজন মহিলা ভেতর থেকে প্রদীপ হাতে খুব ভয় পেয়ে বেরিয়ে এলেন। মনে হলো অসময়ে আমাদের এখানে আসার শব্দ পেয়ে তিনি এভাবে বেরিয়ে এসেছেন। একেও দেখা মাত্র ইমামুদ্দিন চিনতে পারলেন ও বললেন, ইনি হোসেন খাঁর বোন, যাকে গহর আলীর স্ত্রী বলে আমার কাছে পরিচয় দেওয়া হয়েছিল। ইমামুদ্দিনের এই কথা শোনা মাত্র তাড়াতাড়ি আমি সেদিকে এগিয়ে গেলাম। ইমামুদ্দিনও আমার পিছন পিছন এলেন। সেই মহিলাটির কাছে যাওয়া মাত্র একটি উৎকট গন্ধ আমার নাকে প্রবেশ করল। ইমামুদ্দিন যদিও সেটা সহ্য করতে পারলেন, কিন্তু আমার পক্ষে তা নিতান্ত অসহ্য হয়ে উঠল। আমার মাথা ঘুরতে লাগলো। আমার আর সেখানে দাঁড়িয়ে থাকার অবস্থা রইল না। আমি যখন সেখানে বসবার উপক্রম করছি তখন ইমামুদ্দিন দেখলেন সেই মহিলার হাতে একটি রুমাল ও বুঝলেন সেই উৎকট গন্ধ ওই রুমাল থেকেই বের হচ্ছে।
তিনি কোনো কথা না বলে তার হাত থেকে সেটি কেড়ে নিলেন এবং বললেন, প্রিয়নাথ বাবু, এই রুমালে ক্লোরোফর্ম আছে, যা দিয়ে অজ্ঞান করা যায়। এই বিষাক্ত গন্ধই আমাদের নাকে প্রবেশ করেছে। ইমামুদ্দিনের কথা শোনা মাত্র মহিলাটি সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার চেষ্টাও বিফল হলো। আমরা তাকে কাপড় দিয়ে ভালো করে বাঁধলাম। তারপর যে ঘর থেকে সে বেরিয়ে এসেছিল সেই ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম। হাতের লণ্ঠনের আলোয় এবং ওই মহিলার হাতে যে প্রদীপ ছিল সেই আলোয় দেখতে পেলাম ঘরের মধ্যে মাটির উপর একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আরও দেখলাম সেখানে একটি ছোট্ট শিশি রাখা আছে। এই অবস্থা দেখেই আমি বুঝতে পারলাম এদিকে। আমি তখন ইমামুদ্দিনকে ডাকলাম। আমার ডাক শোনা মাত্র ইমামুদ্দিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। ইমামুদ্দিন ঘরে প্রবেশ করে সেই মেয়েটিকে দেখে কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেলেন। তার চোখ মুখ শুকনো হয়ে গেল। প্রায় 10 মিনিট পর তার যেন চৈতন্য হলো। তিনি চিৎকার করে ডেকে উঠলেন, কুলসাম, কুলসাম। তার এই হৃদয় বিদারক ডাক শুনে আমারও প্রাণ কেঁদে উঠল। তখন আমি ইমামুদ্দিনকে বললাম, ডাক্তার, এখন আপনার এমন অস্থির হলে কি করে চলবে? ওর শরীরে যে প্রাণ নেই তা কে বলতে পারে? এই ক্লোরোফর্মের গন্ধেই ও নিশ্চয়ই অজ্ঞান হয়েছে, কিন্তু ওর জ্ঞান যে আর ফিরবে না তেমন তো নাও হতে পারে। হ্যাঁ, আপনি তো ডাক্তার, এইসব বিষয়ে আপনার জ্ঞান অনেক বেশি। আপনি এখন এমন অস্থির হয়ে পড়লে কি করে হবে? একবার ভাবুন, যদি এর বাঁচার আশা থাকে তাহলে আপনি এভাবে কি এর প্রাণ ফেরাতে পারবেন? যদি এর একেবারেই জ্ঞান নেই, কিন্তু আমার মনে হয় এখনো ওর মৃত্যু হয়নি, সেভাবে চেষ্টা করলে আপনি এখনো ওর প্রাণ রক্ষা করতে পারেন। অযথা বিচলিত হবেন না। আমার কথা শুনে ইমামুদ্দিন যেন একটু শান্ত হলেন। তার নাড়ি পরীক্ষা করে দেখলেন আমি যা বলেছিলাম সেটাই ঠিক। কুলসাম যদিও একেবারে অচেতন, কিন্তু তার প্রাণবায়ু এখনো বের হয়ে যায়নি। চেষ্টা করলে এখনো তাকে বাঁচানো সম্ভব, তাই কাল বিলম্ব করা উচিত নয় বিবেচনা করে দুজনে মিলে তাকে ধরে বাড়ির বাইরে নিয়ে গেলাম। সেই মহিলাটি বাঁধা অবস্থাতে সেখানে পড়ে রইল। ডাক্তারের গাড়ির মধ্যে থেকে হোসেনকে বের করে কুলসুমকে সেই গাড়িতে তুলে ইমামুদ্দিন সেখান থেকে চলে গেলেন। আমি ইমামুদ্দিনের সেই বেয়ারার সাহায্যে দুজন পুলিশ পেয়াদাকে ডেকে আনলাম। তাদের একজনের সাহায্যে নিকটবর্তী থানায় খবর পাঠিয়ে দিলাম। খবর পাওয়া মাত্র সেই থানার ইন্সপেক্টর আমায় সাহায্য করবার জন্য এলেন। ইন্সপেক্টর সাহেবকে সব ঘটনা বিস্তারিত করে বললাম। তিনি সব শুনলেন এবং হোসেন খাঁ ও তার বোনকে সেই রাতের জন্য থানায় নিয়ে গিয়ে কয়েদ করে রাখলেন। ওপরের ঘরে যে মৃতদেহ ছিল সেখানেও পাহারা বসানো হলো। আমিও সেখানেই বসে রইলাম। রাত কেটে সকাল হয়ে গেল। সূর্য উঠলে সকলে মিলে বাড়িতে খানা তল্লাশি আরম্ভ করলাম। আমাদের কাজে লাগে এমন কোনো জিনিসই সেখানে পাওয়া গেল না, কিন্তু হোসেন খাঁ যেখানে মাটি খুঁড়ছিল তার কাছেই একটি জায়গা দেখে মনে হলো সেখানকার মাটিও এই কিছুদিনের মধ্যেই খোঁড়া হয়েছে। সেই জায়গা খুঁড়ে চুনে ঢাকা একটি মৃতদেহ পাওয়া গেল। চুনে ঢাকা থাকায় সেই মৃতদেহ এত তাড়াতাড়ি পচে গিয়েছিল যে সেটা কার মৃতদেহ তা কিচ্ছু বোঝা গেল না। যে মহিলার মৃতদেহ উপরের ঘরে ছিল, পরীক্ষায় জানা গেল তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। সেটি কার মৃতদেহ জিজ্ঞেস করায় হোসেন ও সেই মহিলা কেউ সে কথার কোনো উত্তর দিল না। এদিকে সেই রাতে অচেতন কুলসুমকে ইমামুদ্দিন নিজের বাড়িতে নিয়ে যান। তারপর দ্বিজেন্দ্রনাথ এবং অপর 3-4 ডাক্তারকে ডেকে তাদের হাতে চিকিৎসার ভার অর্পণ করেন। তিনি নিজেও প্রাণপণে কুলসুমের শুশ্রূষা করতে থাকেন। এইভাবে সমস্ত রাত কেটে যায়। তারপর রোগীকে একটু সুস্থ মনে হতে লাগে। ধীরে ধীরে তার শরীর থেকে সে বিষের নেশা দূর হয়। তার দেহে প্রাণের সঞ্চার দেখা যায়। রোগী চোখ মেলে তাকালে এতক্ষণ পরে সকলের মুখে হাসির রেখা ফুটে ওঠে। আর কোনো ভয় নেই দেখি সকলে একটু বিশ্রাম নেওয়ার জন্য বৈঠকখানায় এসে বসেন। কিন্তু ইমামুদ্দিন কুলসুমকে ছেড়ে যান না, তিনি তার পাশেই বসে থাকেন। এভাবে আরও কিছুক্ষণ কেটে যায়। তারপর রোগীর অস্ফুট স্বর শোনা যায়, হে আল্লাহ, আমাকে কেন এত যন্ত্রণা দিচ্ছ? যাকে আমি কখনো পাবো না, একবারের জন্য যাকে চোখের দেখা দেখেও নিজের মনকে শান্ত করতে পারবো না, তার এমন মনোহর প্রেমময় মূর্তি আমার সামনে রেখে আর কেন আমাকে কষ্ট দিচ্ছ?
এই অন্ধকার নির্জন স্থানে আমাকে যে অনশনে মরতে হচ্ছে, এ কথা তিনি কি জানতে পারবেন? যিনি আমার খবর পাওয়ার জন্য ব্যস্ত থাকতেন, তিনি সেই সময় জানতে পেরেছিলেন যে আমার সৎ মা আমাকে খুবই আদর যত্ন করছেন। তিনি কেমন করে আমার এই শোচনীয় অবস্থার কথা বুঝতে পারবেন? এই স্বপ্ন যেন ভেঙে যায়। এই মূর্তিকে আমার সামনে থেকে সরিয়ে নাও। আমি যে আর সহ্য করতে পারছি না, আর পারছি না। কুলসুমের এই কথা শুনে ইমামুদ্দিন আর স্থির থাকতে পারেন না, বলে ওঠেন, কুলসুম, শান্ত হও। তুমি এখন আর তোমার সেই পিশাচি সৎমার কাছে নেই, তুমি আমার বাড়িতে আছো। তুমি যা দেখছো তা স্বপ্ন নয়। স্বপ্ন দেখা আমার প্রতিমূর্তি নয়, প্রকৃতই তুমি আমার সামনে শুয়ে আছো। তোমার সমস্ত বিপদের আশঙ্কা দূর হয়েছে, আর তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছো। আর কোনো ভয় নেই। এ স্বপ্ন নয়। যাকে আমি আধার দুধ বলে জেনেছি, তিনি সত্যিই আমার সামনে বসে আছেন। এই বলে সে কাপড় দিয়ে মাথা ঢাকে। তার চোখ জলে পরিপূর্ণ হয়ে ওঠে। ইমামুদ্দিনের চোখও জলে ভিজে যায়। দু একদিন পর কুলসুম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। ওদিকে হোসেন খাঁ ও তার বোন খুনের মোকদ্দমায় অভিযুক্ত হলো না বটে, কিন্তু বিষ প্রয়োগ করে কুলসুমকে মারার চেষ্টা করেছিল বলে উভয়ের বিরুদ্ধেই মোকদ্দমা দায়ের করা হলো। অনুসন্ধান করতে করতে ক্রমে আমি জানতে পারলাম এই হোসেন খাই সেই এলাহাবাদের খনি মোকদ্দমার পলাতক আসামি ফজলে রহমান। যে উপায়ে গওহর আলীকে সে হত্যা করেছে, সেইভাবেই এলাহাবাদে একটা হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কলকাতায় পালিয়ে আসে। আর ওই মহিলাটি তার বোন নয়, তার রক্ষিতা, নাম হামিদান্নেসা। বিষ প্রয়োগের অপরাধে হামিদানের 7 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের আদেশ হলো। আর এলাহাবাদের এজলাসে হোসেন খাঁর বিচার হলো। সেখানকার বিচারে তার মৃত্যুদণ্ডের আদেশ হলো। হোসেন খাঁর ফাঁসির আগের দিন এলাহাবাদের হাজতে আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। গওহর আলীর মৃত্যু রহস্য তাকে জিজ্ঞেস করার প্রথমে সে একটু ইতস্তত করে বটে, অবশেষে সংক্ষেপে বলে, এলাহাবাদে খুন করার পর ধরা পড়ার উপক্রম দেখে আমি আমার হামিদুন্নেসার সাথে কলকাতায় পালিয়ে আসি। হঠাৎ করেই আমাদের সাথে আলাপ হয় গওহর আলীর। মিথ্যে বলে আমরা তার সাথে তার বাড়িতে যাই। তার সমস্ত বিষয় সম্পত্তি হাত করার জন্য আমি হামিদুনের সাথে তার নিকাহ করিয়ে দিই, যাতে হামিদুন তার উত্তরাধিকারী হয়। সেই ব্যবস্থা করে গওহরকে খুন করার পরিকল্পনা করি। একদিন রাস্তায় একজন নিতান্ত দরিদ্র ও মৃতপ্রায় রোগী দেখতে পাই। তার কেউ নেই, থাকবারও কোনো জায়গা ভি নেই। যত্ন করে তাকে গওহরের বাড়িতে নিয়ে যাই। সেই দিনই গওহরকে একটা ঘরে বন্ধ করে সেই জায়গায় ওই রোগীকে গওহর আলী বলে পরিচয় দিয়ে চিকিৎসা করাই। সে মরে গেলে গওহরকেও মেরে প্রকাশ্যে দিনের আলোয় তার দফন করিয়ে দিই। আর যে রুগ্ন লোকটাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তার মৃতদেহ বাড়ির বাগানে পুকুর পাড়ে দফন করে দিই। সকলেই জানলেন চিকিৎসা সত্ত্বেও গওহর আলীর মৃত্যু হয়েছে। কিন্তু এত করেও হামিদুন তার বিষয় সম্পত্তি পেল না। কোথা থেকে গওহরের মেয়ে এসে উপস্থিত হলো। কাজেই তাকেও মারার পরিকল্পনা করতে হলো। কিন্তু কুলসুমকে মারার আগেই আমরা আপনাদের হাতে ধরা পড়ে গেলাম। তারপর যো হয়েছে তা তো সমস্তই আপনি জানেন।
কুলসুম সুস্থ হওয়ার পর ইমামুদ্দিনের বাড়িতেই থাকতে লাগলো। সমস্ত গোলযোগ মিটে যাওয়ার পরে সকলেই জানতে পারলেন যে ডাক্তার ইমামুদ্দিন বিবাহ সূত্রে আবদ্ধ হতে চলেছেন। কিন্তু এই বিবাহের পাত্রী যে কে তা প্রথমে অনেকেই জানতে পারলেন না। এই ঘটনার পর থেকে ইমামুদ্দিনের সাথে আমার বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমি হিন্দু হলেও মুসলমানের এই বিয়েতে যোগ দিয়েছিলাম। বিয়ের সময় সবাই দেখতে পেলেন এই বিয়ের পাত্রী আমাদের পূর্ব পরিচিতা মাতৃপিতৃহীনা সেই কুলসুম। তোমরা এতক্ষণ শুনলে আমাদের আজকের বিশেষ নিবেদন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা কাহিনী কুলসুম। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠ দিল, দারোগা প্রিয়নাথের ভূমিকায় আমি ব্রতদীপ, কুলসুমের ভূমিকায় বর্ণিশা, ইমামুদ্দিন সৌরভ, যোগেন্দ্র শুভদীপ, বেয়ারা সৌরভ, হোসেন খান সুমিতেন্দ্র, হামিদুন্নেসা সুচিস্মিতা, পরিচারিকা রাহি, ডক্টর দ্বিজেন্দ্রনাথ প্রত্যয়, গল্পের ভাষান্তর এবং বিশেষ সহযোগিতায় দেবস্মিতা, শব্দগ্রহণ ও আবহে দ্য কণ্ঠ স্টুডিও, পোস্টার ডিজাইনে রূপ, গল্পের সূত্রধার আমি ব্রতদীপ, পারমিতা, বর্ণিশা ও সৌরভ, সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় পারমিতা, বর্ণিশা ও সৌরভ। আজকের গল্পটি শুনে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের মতামত আমাদের কমেন্ট করে জানাও। ফিরে আসবো পরের সপ্তাহে আবারও এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের রোমাঞ্চ বাংলায়। গল্প হবে কানে কানে, শুনতে থেকো, গল্পে থেকো।